আমার নাম স্বপ্ননীল, পেশায় একজন সাংবাদিক। যাচ্ছি এখন মাধবপুর গ্রামে। দুদিন আগেই পেপারে মাধবপুর গ্রামের ঘটনাটা পড়লাম। ওখানে চন্দ্রগড় নামক একটা স্টেশন আছে। রাত হলেই সেখানে নাকি উদ্ভট উদ্ভট শব্দ, মানুষের কোলাহল আর কিসব যান্ত্রিক শব্দ শোনা যাচ্ছে। তার মধ্যেই গ্রামের মধ্যে ভুতুড়ে কাণ্ডও ঘটে চলেছে কয়েকদিন ধরে। ব্যাপারটা দেখেই আমার মনে হলো শীতকালে এরকম একটা রোমাঞ্চকর ঘটনা কিছুতেই মিস করা যাবে না। মাধবপুর পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। গ্রামটা বড়ই নির্জন, যেন প্রাণের স্পন্দন এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়েছে। ব্যাগটা কাঁধে নিয়ে পায়ে হাঁটা শুরু করলাম। কিছু দূর এগোতেই একটা ছোট্ট চায়ের দোকান নজরে পড়ল। সেদিকেই এগিয়ে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ ব্যক্তি সেই দোকানের মধ্যেই বসে আছে। এই যে, শুনছেন? হ্যাঁ বাবু, বলুন কি নেবেন? আমি একজন সাংবাদিক। শুনেছি নাকি আপনাদের এই গ্রামে বেশ কিছুদিন ধরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। সেই ব্যাপারেই জানতে এসেছি আর কি। অভিশাপ, এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে এই গ্রামে। সব শেষ, সব শেষ হয়ে যাবে। দিনের আলো থাকা অবস্থাতেও যে গ্রামের মানুষজন বাইরে বেরোতে ভয় পায়, সেই গ্রামে আপনি আসলেন কোন তাগিদে? ফিরে যান এক্ষুনি, ফিরে যান, নইলে ভয়ঙ্কর বিপদে পড়তে হবে। আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি। এখানকার রহস্য সমাধান না করতে পারলে আমার যে রাতের ঘুম হবে না। এই গ্রামে রাত কাটালে এমনি আপনার চোখে ঘুম আসবে না। তা না আসুক, ক্ষতি নেই, কিন্তু আপনি যে দোকানে একা বসে আছেন, আপনার বুঝি ভয় করে না? আমার বাবা সংসারী আর কেউ নেই। আমার এক স্ত্রী ছিলেন, তা বছর 35 আগে সেও মারা গেছেন। এই গ্রামের প্রভাবশালী ও বদমেজাজি বিজয় সিংহের দরবারে আমার স্ত্রী ঝিয়ের কাজ করত। তার ঘর পরিষ্কার করতে গিয়ে একদিন একটা বহু পুরনো আর তার শখের একটা ফুলদানি আমার স্ত্রীর হাত লেগে নিচে পড়ে গিয়ে ভেঙে চৌচির হয়ে যায়। সেটা দেখে বিজয় সিংহ প্রচণ্ড রেগে গিয়ে আমার স্ত্রীর মাথায় একটা ভারী কাঁচের পাত্র দিয়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে সেখানে নিহত হন আমার স্ত্রী। তেনারা ধনী মানুষ, টাকা পয়সা, আইন কানুন সব তাদেরই হাতে। পরিবারে আমার আর কেউ নেই। তবে থেকেই এই ছোট চায়ের দোকানটাতেই আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি। তাই বিজয় সিংহ লোকটা কি খুব নিষ্ঠুর? উনি কি বেঁচে আছেন এখনো? বেঁচে আছেন আর পাপের ফল ভোগ করছেন। দুটো দিন থাকুন, এমনি বুঝতে পারবেন। তবে আমার মনে হয় এসব জানা বা বোঝার থেকে ভালো আপনি আপনি এখনই গ্রাম থেকে চলে যান। এটাই আপনার জন্য ভালো হবে। ভয় পেয়ে চলে যাওয়ার মতো মানুষ আমি নই। সে যাই হোক, এখানে কি হচ্ছে বা কি ঘটছে তা কি আপনি কিছু বলতে পারবেন? সে সেই সব আলোচনা সেসব আলোচনা না করাই ভালো। বললে তারা শুনে ফেলবে। তারা যে গ্রামের আকাশে বাতাসে সর্বত্র মিশে রয়েছে। হয়তো হয়তো আপনার পাশে বা আমাদের পিছনেই দাঁড়িয়ে কথা শুনছে। না, এখান থেকে আর ফিরে যাব না। খুব উপকার হয় যদি আমায় দুটো দিন কোথাও থাকার ব্যবস্থা করে দেন। যদি কোনো ঘর-টর ভাড়া পাওয়া যায় আর কি। আপনি যদি একান্তই এখানে থাকতে চান, তাহলে চন্দ্রগড় স্টেশনের কাছে একটা জঙ্গল বাড়ি আছে। সেই বাড়ির মালিক এখন বিদেশে চলে গেছে, আর সেখানের ঘরগুলো পরিষ্কার। সেখানে আপনি থাকতে পারবেন। অবশ্য অবশ্য যদি আপনার প্রাণের মায়া না থাকে। এরপর কথা না বাড়িয়ে
সেই বৃদ্ধের কাছ থেকে জঙ্গলবাড়ি যাওয়ার ঠিকানাটা জেনে নিয়ে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে দেখলাম সেই গ্রামের মানুষ সবাই পা চালিয়ে বাড়ির দিকে ফিরছে। হয়তো রাতের আতঙ্ক ছড়িয়ে পড়ার আগেই সবাই বাড়ি ফিরতে চাইছে। আমি সেদিকে চোখ না দিয়ে বৃদ্ধের কথা মতো পথ ধরে এগোতে থাকি সেই জঙ্গল বাড়ির দিকে। বাড়িটির চেহারা মোটামুটি ভালো, সেটা বাইরে থেকে দেখেই অনুমান করা যায়। আমি হাসি মুখে সেই বাড়িটার ভেতরে ঢুকে নিজের থাকার মতো কোনো রকম একটা ব্যবস্থা করে নিলাম। প্রায় অন্ধকার নেমে এসেছে। ঠিক করেছিলাম সন্ধ্যা হলেই স্টেশনটা ঘুরতে যাব, কিন্তু আর শরীর চলছে না। তাই শরীরটা একটু এলিয়ে দিতেই ঘুম চলে এলো। হঠাৎ এক অন্যরকম অনুভূতিতে ঘুমটা ভেঙে গেল আমার। চারিদিকে তাকিয়ে দেখলাম পুরো ঘরটা স্বাভাবিক, কেউ নেই ঘরে। তবে ইতিমধ্যেই বাইরে মেঘ গর্জনের সাথে বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎই একটা ঘটনা ঘটল। মনে হলো কাঁধের উপর কোনো এক মহিলার লম্বা চুলের ছোঁয়া পেলাম। কেউ যেন আমার পিছনে মাথার কাছে ঝুঁকে এসে আমার দিকে তাকিয়ে আছে। সেটা যে কোনো মহিলা, সেটা তার চুলের গন্ধ ও স্পর্শ থেকে অনুভব করা যায়। এবার একটু ভয় ভয় করতে লাগলো। সত্যি কেউ কি পিছনে রয়েছে আমার? পিছন দিকে ঘুরে তাকালাম, কিন্তু আশ্চর্যের বিষয় কিছু নেই সেখানে। এভাবেই কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ ঘরের মেঝেতে কারোর হাঁটার শব্দ পেলাম। মনে মনে ভাবলাম এটা হয়তো আগের মতোই ভুল, কিন্তু না, শব্দটা ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছে। আমি চোখ খুলতেই যা দৃশ্য দেখলাম তাতে চোখ বিস্ফারিত হওয়া ছাড়া আর কোনো কিছু পথ অবশিষ্ট রইল না। ঘরের ভাঙাচোরা মেঝের ওপরে রক্তমাখা অসংখ্য পায়ের ছাপ। সারা ঘরটাতে ছড়িয়ে রয়েছে এই রক্তে রাঙানো পায়ের ছাপ। এই দৃশ্য দেখে আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। এমন সময় হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকে উঠল। এই স্বল্পক্ষণের বিদ্যুতের ঝলকে স্পষ্ট দেখতে পেলাম একটা নারীর অবয়ব। সে জানলার বাইরে পুরনো লোহার গ্রিলটা ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। একটি 20-22 বছরের মেয়ে, যার মুখের বিভিন্ন অংশ এবং মাথা ফেটে গিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। এরপরে এক ঝলকেই যেন সেই মেয়েটা বাতাসের সাথে মিশে গেল। সমস্ত ঘটনা দেখে আমি পাথর হয়ে বসে রইলাম। না না, এভাবে ভয় পেয়ে গেলে চলবে না। আমাকে এক্ষুনি একবার স্টেশনটা ঘুরে দেখতে হবে। বাইরে বৃষ্টিটাও কমে এসেছে। আমি স্টেশনের উদ্দেশ্যে বেরোতেই যাব, এমন সময় মনে হলো কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে গেল, আপনিও বুঝি ভয় পেলেন? আমার সর্বাঙ্গ যেন কাঁটা দিয়ে উঠল। আমি অনেকটা সাহস জুগিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে আপনি? কেন খামোখা আমায় ভয় দেখাচ্ছেন? যদি সাহস থাকে তো সামনে আসুন। কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর এলো না। না না, আর এক মুহূর্ত দেরি করা চলবে না।